আচ্ছা, আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 7 এর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। ফার্স্টে অনুশীলনী আমি টাইপ ধরে ধরে করানোর চেষ্টা করব, মানে একই টাইপের গুলা না করে ওই একই টাইপের অঙ্কগুলা থেকে একটা করে দেখানোর চেষ্টা করব আর কি। তো এই চ্যাপ্টারের অঙ্ক নরমালি সোজা অঙ্কই আসে, প্রতিধ্বনি নিয়ে বেশি আসে, সাথে ওই তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক এইসব নিয়ে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা যে সূত্র, সেটারও কিছু অঙ্ক আসে। তো ফার্স্টে অনুশীলনীর অঙ্ক একটা সলভ করি, সেটা হচ্ছে অনুশীলনীর 2 নাম্বার কোশ্চেনটা। অনুশীলনীর 2 নাম্বার কোশ্চেন আর কি। এখানে একটা চিত্র দেওয়া আছে। তো চিত্রটা এরকম, এখানে একটা দেয়াল, এই দেয়ালটা থেকে শব্দের উৎস, এখানে হচ্ছে সোর্স, শব্দের উৎস সেটা 18 মিটার দূরে আছে। শব্দের উৎসটা 18 মিটার দূরে আছে, আর শব্দের কম্পাঙ্ক বলে দিছে যে শব্দের কম্পাঙ্ক হচ্ছে, যে শব্দটা উৎপন্ন করা হচ্ছে তার কম্পাঙ্ক হচ্ছে 1200 হার্টজ। আর বলে দিছে ওই সময় হচ্ছে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের গ নাম্বারের কোশ্চেন বলছে শব্দটার তরঙ্গ দৈর্ঘ্য কত। গ নাম্বারে বলছে হচ্ছে ল্যামডা কত, ওকে, তরঙ্গ দৈর্ঘ্য কত। আর ঘ নাম্বারে বলছে বলা আছে হচ্ছে এই এস অবস্থান থেকে, এস অবস্থান হতে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা। কারটা থেকে, এই বুঝা তোরটা থেকে সাউন্ড আসে বোধহয়। প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা, এইটা হচ্ছে কোশ্চেন দুইটা। তো প্রথমে ল্যামডা বের করার জন্য আমাদের ছিল ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, কিন্তু এখানে শব্দের বেগ ভি বলে দেওয়া নাই। তো আমরা আগে শব্দের বেগ ভি ওই 0 ডিগ্রি সেলসিয়াসে আমরা জানি, তোদের বইয়ে 330 ডিগ্রি সেলসিয়াস বলে দেওয়া আছে, কিন্তু এটার তাপমাত্রাটা বলে দেয় নাই। তো আমরা নর্মালি 330 ডিগ্রি সেলসিয়াসে, এই সরি 30 ডিগ্রি সেলসিয়াসে 330 মিটার পার সেকেন্ড বলে দেওয়া আছে বইয়ে। 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা 332 মিটার পার সেকেন্ড, পুরাতন বইয়ে ছিল এটা। নতুন বইয়ে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস না কত ডিগ্রি সেলসিয়াসে সেটা বলে দেয় নাই, শুধু বলছে বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এরকম বলে দিছে। তো আমরা এখন ইউজ করব নর্মালি 332 দিয়ে আমি অঙ্কটা করে দিচ্ছি, তবে 330 দিয়েও তোরা করতে পারিস। তোদের বইয়ে যে 330 মিটার পার সেকেন্ড বলে দেওয়া আছে, সেটা কত ডিগ্রি সেলসিয়াসে সেটা বলে নাই, কিন্তু পুরাতন বইয়ে 0 ডিগ্রি সেলসিয়াসে 332 মিটার পার সেকেন্ড বেগে শব্দ বাতাসের মধ্যে যায়, এটা বলে দেওয়া ছিল। কোনটা করব, বইয়ের 330 ইউজ করব নাকি 332 নিব? আচ্ছা, 300 তোদের কোশ্চেন খুব একটা বেশ কম হয় না আসলে। তো আমরা, হ্যাঁ, তো আমরা ওই 330 দিয়ে বইয়েরটা দিয়ে করতেছি। ওকে, তো কোশ্চেনে যদি কখনো বলে দেওয়া থাকে তো ওটা ইউজ করবি, আর কেউ 332 দিয়ে করলেও স্যাররা কাটবে না আশা করি। আচ্ছা, তো এখন আসি, কারণ পুরাতন বই ওটাই ছিল, বা উপরের ক্লাসের বইগুলোতেও তাই। তো এবার গ নাম্বার ফার্স্টে করি, যে গ নাম্বার হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, এই সূত্র দিয়ে আমরা ল্যামডাটা বের করব। এফ জানি কিন্তু ভি জানি না, ভি আগে বের করে নিতে হবে। তো ভিটা কিভাবে বের করব, আমাদের এই সূত্রটা ছিল তাপমাত্রার পরিবর্তনে ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু রুট টি ওয়ান বাই টি টু, এই সূত্রটা আমরা পড়ছিলাম। তো এইখানে আমাদের
টি ওয়ান হচ্ছে যে তাপমাত্রাটা আমরা জানি যে 0°C, তো এটা হচ্ছে 273 কেলভিন, কেলভিনে নেওয়া লাগে। আর টি2 সেটা হচ্ছে আমাদের এই 30°C, মানে হচ্ছে 30 প্লাস 273 মানে হচ্ছে 303 কেলভিন। তো V1 যেটা ওই তাদের বই অনুযায়ী যদি লিখি তাহলে হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। আর V2টা আমরা বের করে নিব যে এই 30-এ কত হয়, 30°C তাপমাত্রায় শব্দের বেগটা কত হয়। আচ্ছা, এখানে একটু বসায় কেউ একজন হিসাব কর কত আসে। 330 V2 বের করা লাগবে, আর এখানে রুট 273 ডিভাইডেড বাই 303, V2 কত আসে? মেবি 347.66 এরকম সামথিং কিছু একটা আসবে। এটাই আসছে না? আচ্ছা, তো এখন আমরা এখানে এটা বসাই দিই, 347.66 ইকুয়ালস টু এফ হচ্ছে 1200, বের করবো ল্যামডা। ল্যামডা কত হয় দেখতো? ল্যামডা কত আসে? মেবি হ্যাঁ 0.28। আচ্ছা, টি1 হচ্ছে 0°C, মানে 0°C আমরা এই মানটা জানি, বইয়ের মধ্যে লেখা আছে বা আমাদের মুখস্থ রাখা লাগবে যে 0°C তাপমাত্রায় শব্দের বেগ। তবে আমি এটা বলছি যে এটা 332 পুরাতন বই অনুযায়ী। ওকে, একটা লিখলেই হবে। তো ওই 0°C ক্যালভিনে নিছি, এই টি1টা হচ্ছে ক্যালভিন তাপমাত্রা। সো 0 প্লাস 273 সেলসিয়াসের সাথে ক্যালভিনে নিতে হলে 273 যোগ করতে হয়। আর টি2 হচ্ছে যে এখানে 30°C ছিল, 30 প্লাস 273, এই ঠিক আছে 0.2897 এরকম কিছু একটা, এত মিটার। তাহলে এটা হচ্ছে গ নাম্বারের অ্যান্সার। ওকে, তোদের দশমিকের পরে যেরকম আসে নিবি আর কি, সমস্যা নাই। আমি অ্যাকচুয়ালি অ্যান্সার পুরো ডিরেক্ট লিখে দিচ্ছি, ক্যালকুলেটর হিসাব করি নাই আমি। আচ্ছা, এবার পরের ঘ নাম্বারটা হচ্ছে বলা হয়েছে যে এইখানে যে দাঁড়ায় আছে সে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। আমরা অবশ্যই একটা দেখে আসছিলাম যে প্রতিধ্বনি শোনার জন্য একটা মিনিমাম ডিস্টেন্স হইতে হয়, কারণ এই যে শব্দটা যে ওখান থেকে আসবে এই পর্যন্ত, এর মধ্যে অবশ্যই শব্দ ওখানে গিয়ে আবার আমার কানে আসার মধ্যে মিনিমাম 0.1 সেকেন্ড সময় সময়ের ব্যবধান থাকা লাগবে। এর মধ্যে চলে আসলে আমরা শব্দটা বুঝতে পারবো না বা আলাদা করতে পারবো না, এরকম বলছিলাম। তাহলে এখন আমরা সেই প্রসেসেই দেখব যে শব্দটা ওখানে গিয়ে আবার ফিরে আসতে সেটা কি 0.1 সেকেন্ডের মধ্যেই চলে আসতেছে কিনা আমার কানে, বা তার চেয়ে বেশি সময় লাগতেছে। তাহলে ঘ নাম্বার হচ্ছে প্রতিধ্বনি শোনা যাবে কিনা সেটা দেখতে চাইছি আমরা। তাহলে ঘ নাম্বারের জন্য ব্যাপারটা এরকম ছিল, শব্দ এখান থেকে যাবে ওই পর্যন্ত, গিয়ে আবার এখানে এরকম ফিরে আসবে। ওকে, তাহলে শব্দের টোটাল দূরত্ব যাওয়া লাগবে 18 ইন্টু মানে 18 প্লাস 18, মানে একবার 18 মিটার যাবে আবার 18 মিটার আসবে। এস ইকুয়ালস টু ভিটি যে সূত্র সেটা এবার হয়ে যাবে, এটাকে যদি আমরা ডি দিয়ে দেখাই তাহলে এসটা হবে 2d, মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2d ইকুয়ালস টু ভি ইন্টু টি, এস ইকুয়ালস টু ভিটি, সেই সূত্র। ওকে, তাহলে এখানে 2 ইন্টু 18, আর ভি হচ্ছে সেদিন 30°C তাপমাত্রায় বাতাসে যে শব্দের বেগ সেটা আমরা একটু আগে বের করে নিছিলাম, সেটা ছিল 346, কত যেন ছিল 347.66, এটা আমরা বের করে নিছিলাম, এটাই কিন্তু এখানে ইউজ করা লাগবে। আর এবার আমি টি বের করব, টি কত আসে। তো যদি হিসাব করি তাহলে টি এর মান আসে হচ্ছে টি ইকুয়ালস টু আসছে হচ্ছে 0.010। এবার একটু দশমিকের পরে বেশি ঘর নিবি,
তা আমরা জানি যে 0.1 সেকেন্ডের মধ্যে কানে আসা যাবে না, এর চেয়ে বেশি সময় লাগবে। এটা 0.1 এর চেয়ে বড়। ওকে, এটা 0.10 এর চেয়ে বড় আর কি। সো যেহেতু t is greater than 0.1 এর চেয়ে বেশি, কেউ যদি দশমিক পর্যন্ত নেস, মানে 1 ঘর পর্যন্ত নেস, তাহলে একদম 0.1ই আসবে। বাট আমাদের নর্মালি যে 0.1 বলতে আমরা বুঝাই 0.10, তো এটা তো 0.1000 এরকম আর কি। তো এখানে অবশ্যই 0.1 এর চেয়ে এটা বড়। ওকে, সো যেহেতু t is greater than 0.1, সুতরাং প্রতিধ্বনি শোনা যাবে। প্রতিধ্বনি শোনা যাবে। এটা হচ্ছে প্রথম সৃজনশীলটা ছিল। আচ্ছা, একটু ওয়েট করতো আমার। আচ্ছা, এরপরে অনুশীলনীর 3 নাম্বার যে অঙ্কটা, সেখানে বলা হয়েছে, একটু গল্পের মতো করে লেখা, আমি সব বলতেছি না, আমি যেটুকু শুধু ম্যাথের মেইন কোশ্চেন সেটা বলতেছি। এটা হচ্ছে অনুশীলনীর 3 নাম্বার কোশ্চেন। মানে নুসরাত সে কি করছে, সে প্রতিধ্বনি শোনার জন্য একটা পাহাড়ের পাশে দাঁড়ায় সে চিৎকার করছে একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়ায়। ওকে, ধরে পাহাড় থেকে, ওটা হচ্ছে একটু আগে যে দেয়াল ছিল ওরকম আর কি। তো পাহাড়ের পাশে দাঁড়ায় সে চিৎকার করায়, ধরে এখানে সে দাঁড়ায় ছিল, এখান থেকে চিৎকার করায় সে প্রতিধ্বনি শুনতে পারে নাই। ওকে, তো এরপরে প্রতিধ্বনি যাতে শুনতে পারে, এজন্য তার বাবা তাকে সাজেস্ট করলো যে 3 মিটার পিছনে সরে আসতে। তার মানে সে আগে যতটুকু দূরত্বে দাঁড়ায় ছিল তার চেয়ে সে 3 মিটার পিছনে চলে আসছে। ধরে এইটুক হচ্ছে 3 মিটার, এতখানি পিছনে চলে এসে তারপর সে সাউন্ড করছে এবং প্রতিধ্বনি শুনতে পাইছে। তো এখন বলে দিছে যে ওইখানে ওই দিন শব্দের বেগটা ছিল 332 পার, এখানে বলে দিছে যে শব্দের বেগটা ছিল 332 মিটার পার সেকেন্ড। আর এটা বলে দিছে যে কম্পাঙ্কটা ছিল, যে শব্দটা ও উৎপন্ন করছে তার কম্পাঙ্ক ছিল হচ্ছে 1328 হার্টজ, এটা বলে দিছে। তো গ নাম্বারের কোশ্চেন হচ্ছে, আচ্ছা গ নাম্বারের কোশ্চেনের জন্য হচ্ছে উচ্চারিত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা বের করতে বলছে। তো সহজ জিনিস, v ইকুয়ালস টু f ল্যামডা। তো আমরা v জানি, f ও জানি, ল্যামডা হবে হচ্ছে v বাই f, মানে হচ্ছে v 332 আর f হচ্ছে 1328। এই চ্যাপ্টারে একটা সুবিধা, গ নাম্বার অঙ্কগুলো অনেক ছোট ছোট হয় নরমালি। তো তাইলে অ্যান্সারটা আসবে, যদি হিসাব করি আমরা, 0.25 মিটার আসবে। 0.25 মিটার, এটা হচ্ছে গ নাম্বারের কোশ্চেন, সহজ। ঘ নাম্বারে বলছে নুসরাত চিৎকার করার 0.3 সেকেন্ড পর, মানে ও যে চিৎকারটা করছে, ও যদি 0.3 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে চায়, তাইলে নুসরাতকে আরো কতটা পিছনে যাইতে হবে এটা জিজ্ঞেস করছে। যে 0.3 সেকেন্ড পরের কোশ্চেনটা হচ্ছে 0.3 সেকেন্ড পরে সে যদি প্রতিধ্বনি শুনতে চায়, তাইলে আরো, এই যে আগে তো 3 মিটার পিছনে আসার পর প্রতিধ্বনি শুনছে, তখন আরো কতখানি পিছিয়ে যেতে হবে। কারণ যদি প্রতিবন্ধক দূরে না থাকে তাইলে কিন্তু ওই সময় ব্যবধানটা বাড়বে না, তার মানে ও একটু পিছিয়ে আসতে হবে যদি 0.3 সেকেন্ড পর সে শব্দ শুনতে চায়। তার মানে প্রথমবার যে ও প্রথম এইখানে যখন সে ছিল, এটা হচ্ছে তার আদি অবস্থান, আর এটা হচ্ছে তার শেষ অবস্থান। যখন প্রথমবার এখানে ছিল সে শব্দ শুনতে পারে নাই, সে 3 মিটার যখন পিছনে আসছে
সে শব্দ শুনতে পারছে, তার মানে এই 3 মিটার এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে, এই পাহাড় থেকে এই পর্যন্তটা দূরত্ব হচ্ছে ওই প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব। মানে ওই যে 0.1 সেকেন্ড ব্যবধানের মধ্যে যে দূরত্বে থাকলে সে প্রতিধ্বনি শুনতে পারে সেটা আর কি। তার মানে আমরা প্রথম ক্ষেত্রে তার প্রতিধ্বনি সময় শোনার সময়টাকে 0.1 সেকেন্ড ধরে নিতে পারি, যে ওই যে 0.1 সেকেন্ডের মধ্যে তার কানে এসে পৌঁছাইছে। তাহলে ও প্রথম ক্ষেত্রে কত দূরে ছিল সেটা আমরা বের করে নিতে পারি। একটু হিসাব করি তাইলে। তার মানে যেহেতু সে 3 মিটার পেছনে সরে আসার পরে প্রথম প্রতিধ্বনিটা শুনছে, তার মানে এই ঘ নাম্বারের জন্য প্রথম ক্ষেত্রে কোশ্চেনটা কি লেখা লাগবে? আচ্ছা একটু লিখে নেই। ঘ নাম্বার কোশ্চেনটা এরকম যে 0.3 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে নুসরাতকে আরো কতটা পেছনে যেতে হবে? পয়েন্ট 3 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনার জন্য নুসরাতকে আরো কতটা পেছনে যেতে হবে। তাহলে ফার্স্টে আমরা এই পজিশনে যখন সে 3 মিটার পিছনে এসে শব্দ শুনছিল সেটার জন্য সময় ব্যবধান 0.1 সেকেন্ড ধরে আগে এই দূরত্বটা বের করে নিই। তাহলে ঘ নাম্বারের জন্য সলভ দুইবার সূত্র ইউজ করব। যে প্রথম ক্ষেত্রে ক্ষেত্রে 2d ইকুয়ালস টু vt, বা এটাকে আমরা d1 বলতে পারি। ওকে, তো এই d1টা আগে বের করে নিই, যে ও এটা হচ্ছে সেই d1। তাইলে এই ক্ষেত্রে 2 ইন্টু d1 আর v হচ্ছে শব্দের বেগ দেওয়া আছে 332, আর এই ক্ষেত্রে সময় লাগছে যেহেতু সে প্রথম ক্ষেত্রে ওইটুক প্রথম প্রতিধ্বনিটা ওখানে শুনছে, তার মানে 0.1 সেকেন্ড আমরা ধরে নিতে পারি। আচ্ছা এইবার d1 কত আসে? d1টা আসে হচ্ছে 332 ইন্টু 0.1 বাই 2, 16.6, যেটা আমরা ইয়াতে বের করছিলাম, ওই থিওরিতে বের করছিলাম 16.6 মিটার। তার মানে সে প্রথমে 16.6 মিটার দূরত্বে ছিল। তার মানে 3 মিটার যদি ওখান থেকে বাদ দিয়ে দেই, সে অ্যাকচুয়ালি কত দূরে ছিল উৎস থেকে? আই মিন 16.6 মাইনাস 3 আর কি, 13.6 মিটার। 13.6 মিটার 13.6 মিটারে দাঁড়ায় ছিল ফার্স্টে, তখন সে প্রতিধ্বনি শুনে নাই। আরো 3 মিটার পিছনে আসার পরে 16.6 হয়েছে, তখন সে প্রতিধ্বনি শুনছে। এখন বলা হয়েছে যদি এখন ও প্রতিধ্বনিটা 0.3 সেকেন্ড পর শুনতে চায়, তাহলে জাস্ট একই সূত্র থাকবে, ওর তখন আরো পিছিয়ে আসতে হবে উৎস থেকে। তো সেইটা কতখানি? এখন নতুন দূরত্ব ধর এইখানে, তো এইটা হচ্ছে টোটাল উৎস থেকে টোটাল দূরত্ব এবার d2, এইখানে ধর সে চলে আসছে। আমরা এই d2টা বের করি এবার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে একই জায়গায় আমি লিখতেছি, দ্বিতীয় ক্ষেত্রে 2d2, এটা d2, এটা হয়ে যাবে 0.3। এইবার কত আসে d2 দেখতো? মেবি 49.8 এতখানি আসতে হয় নাকি? 49 আচ্ছা 8 মিটার। ওকে, তার মানে ও প্রথমে ছিল হচ্ছে প্রথম প্রতিধ্বনিটা শুনছে 16.6 মিটার দূরে দাঁড়ায়। তাইলে পরের এই যে 0.3 মিটার 0.3 সেকেন্ড পর যদি প্রতিধ্বনি শুনতে চায়, তাইলে তাকে আরো 49.8 মাইনাস 16.6 সেটা করবো আর কি। তাহলে আরো কতখানি পেছনে যাইতে হবে সেটা আমরা জেনে যাব।
সুতরাং নুসরাতকে আরো 49.8 মাইনাস 16.6 মিটার বা কত আসতেছে এটা বিয়োগ করলে 33.2 মিটার পেছনে যেতে হবে। তার মানে আমরা কত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনবো এটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি উৎস থেকে কত দূরে যাচ্ছি তার উপরে। আর ওই মিনিমাম যদি 16 মানে আর কি অবশ্য 16.6 যে সব সময় সেটা না, ওইটা তো বলছি যে 0°C তাপমাত্রার বায়ুতে এক এক মানে এক এক তাপমাত্রা এক এক রকম হবে, ব্যাপারটা এরকম। সো সব সময় ডিপেন্ড করতেছে উৎস আর আমার দূরত্বটা এরকম হইতে হবে যাতে 0.1 সেকেন্ডের আগে শব্দটা ফিরে না আসে, 0.1 সেকেন্ডের পরে আসতে হবে। সেটা 0.1 সেকেন্ডের যত পরেই আসুক আমি শুনতে পারবো, কিন্তু 0.1 সেকেন্ডের মধ্যে আসলে আমি সেটাকে শুনতে পারবো, আলাদা করে শুনতে পারবো না আর কি প্রতিধ্বনি আকারে। একদম মিনিমাম হচ্ছে 0.1 সেকেন্ড। ওকে, ওর মধ্যে আসলে শুনবো, মানে 0.1 সেকেন্ড হইলে শুনবো, কিন্তু এর থেকে যদি কম হয়ে যায় তাহলে আর শুনবো না। ওকে, এবার আরো এরকম অন্য একটা টাইপে যাচ্ছি। প্রতিধ্বনিত্ব কয়েকটা করলাম, এবার হচ্ছে রাজশাহী বোর্ড 2017। আচ্ছা, আমাদের টাইম এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। রাজশাহী বোর্ড 2017। আচ্ছা, এটা মানে উদ্দীপকে যা বলা আছে সেটাকে আমি চিত্রে আঁকার চেষ্টা করতেছি, যে একটা মাধ্যম, সেটা হচ্ছে এটা ধর পি মাধ্যম, মানে সেটা বায়ু বা পানি কিছু একটা হইতে পারে, এটা হচ্ছে পি মাধ্যম। হ্যাঁ, এই মাধ্যমে দুইটা ভিন্ন উৎস থেকে, তার মানে এখানে দুইটা সুশলাকা, ধর এটা হচ্ছে সুশলাকা এ, এটা হচ্ছে সুশলাকা বি, দুইটা ভিন্ন উৎস। এখান থেকে সৃষ্ট শব্দদ্বয়ের কম্পাঙ্ক, দুইটা আলাদা আলাদা শব্দ সৃষ্টি হয়েছে যেহেতু উৎস ভিন্ন। তো একটার কম্পাঙ্ক বলা হয়েছে 340 হার্টজ, আর একটা হচ্ছে 400 হার্টজ। তো আমরা বলছিলাম কম্পাঙ্ক বেশি হওয়া মানে বেশি কাঁপতেছে এরকম। তো যেটা হচ্ছে 340 হার্টজ সেটাকে আমি এভাবে আঁকলাম যে শব্দটা এরকম, ধর তরঙ্গটা। আর যেটা 400 হার্টজ আরো বেশি কাঁপতেছে সেটাকে আর একটু চাপায় ফেললাম। ওকে, অবশ্য তোদের এভাবে না আঁকলেও হবে, তোদের এটা বুঝলেই হবে যে এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। তো এটার কম্পাঙ্ক হচ্ছে এফ বি, সেটা হচ্ছে 480 হার্টজ, আর এটার কম্পাঙ্ক হচ্ছে এফ এ, সেটা হচ্ছে সরি ওটা হচ্ছে 400 হার্টজ, সরি 480 না, 400 হার্টজ, আর এটা হচ্ছে 380 হার্টজ। তো চিত্র আঁকাতে তোরা এমনি দেখেই বুঝে যাচ্ছিস যে যার কম্পাঙ্ক বেশি হয় তার ল্যামডা ছোট হয়, সে বেশি চেপে আসে। অবশ্য আগের দিন আমরা এটা মানে লাস্ট ক্লাস এটা থিওরিতে দেখছিলাম যে ল্যামডা এফ আর ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, একটা বড় হলে আর একটা ছোট হয়। আচ্ছা, তো এখন আমাদের বলছে যে এই তরঙ্গ দৈর্ঘ্য, এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, মানে এই যে এটা থেকে এটার যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য সেটা আমি এভাবে লিখতেছি ল্যামডা এ ল্যামডা বি, এই সাইনটা দিয়ে ডিফারেন্স বুঝায়। ওকে, কারণ ধর আমি তো এখানে চিত্র আঁকছি, এজন্য বুঝে যাচ্ছি যে এইটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটার তরঙ্গ দৈর্ঘ্য ছোট। বি থেকে এ বাদ দেওয়ার কথা, কিন্তু কোশ্চেনে এভাবে বলছে যে দুইটা ডিফারেন্স, মানে হচ্ছে আমি কোনটা বড় ছোট জানি না, কিন্তু বড়টা থেকে ছোটটা বাদ দিলে আমি দুইটার তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো হচ্ছে 0.16
5 মিটার, এটা বলে দেওয়া আছে আমাকে। আচ্ছা, আর কোশ্চেনে আরেকটা কথা, সেটা হচ্ছে অপর একটি মাধ্যম কিউ। তো এই যে আরেকটা মাধ্যম ধর, এটা হচ্ছে কিউ মাধ্যম, এটা ধর বায়ু ছিল, এটা পানি বা এরকম কিছু একটা, মানে মাধ্যম ভিন্ন। তো এই মাধ্যমদ্বয়ে একই শব্দের, যদি এই মাধ্যমে একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার হয়, এখানে আমরা একই শব্দ উৎপন্ন করব, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, সরি, এখানে বলে দেওয়া আছে গ নাম্বারে, আচ্ছা ঘ নাম্বার কোশ্চেনে পরে আসতেছি, আগে উদ্দীপকে আসি। বলছে অপর একটা মাধ্যম কিউতে শব্দের বেগ 400 মিটার পার সেকেন্ড। এখানে বলে দিছে যে শব্দের বেগ 400 মিটার পার সেকেন্ড, এটা বলে দাও এই মাধ্যমে, এটাকে আমি ভি কিউ দিয়ে লিখলাম। আচ্ছা, আমি ঘ নাম্বার কোশ্চেনে পরে আসতেছি, আগে গ নাম্বার কোশ্চেনটায় চলে আসি। এটা হচ্ছে উদ্দীপকে এইটুক বলে দেওয়া। আচ্ছা, আমরা আবার একটু জয়েন দিই, মিটিংটা এন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা শোন, তাহলে এবার গ নাম্বারের কোশ্চেনটা হচ্ছে, গ নাম্বারের কোশ্চেন পি মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করতে বলছে। গ নাম্বারের কোশ্চেনটা হচ্ছে ভিপি, মানে পি মাধ্যমে শব্দের বেগ কত সেটা বের করব। ওকে, তাইলে আমাদের উদ্দীপকে কিন্তু পি মাধ্যমের জন্য এই কয়টা ডাটা দেওয়া। তো আমাদের বলে দেওয়া আছে যে এইটা ডিফারেন্স, আই মিন পি মাধ্যমে এই দুইটা যে সুশলাকা, সেই মানে দুইটা উৎস, আলাদা উৎস, সেই আলাদা উৎস থেকে যে শব্দ তরঙ্গ দুইটা সৃষ্টি হয়েছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.165 মিটার। তো আমরা কোনটা বড় কোনটা ছোট এটাকে চিত্র দেখে তো বলে দিতে পারতেছি। কোশ্চেনে লিখতে গেলে আমরা এভাবে লিখবো, যে গ নাম্বারের ক্ষেত্রে এভাবে লিখবো, সলভ লিখবো, যেহেতু ভি সরি এফ ইজ প্রপোর্শনাল টু 1/λ, মানে হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক যখন মাধ্যম একই। ওকে, মাধ্যম একই, তো এইখানে এফ আর ল্যামডা হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক, যেটা আমরা ইয়েতে বলে আসছিলাম। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে কম্পাঙ্ক এফ বি গ্রেটার দেন এফ এ, এফ বি গ্রেটার দেন এফ এ, তাইলে কি বুঝাচ্ছে, এটা যেহেতু বড়, তার মানে ল্যামডা এ ছোট, ল্যামডা বি, আই মিন ল্যামডা বি, সরি, এটা যেহেতু বড় তার মানে হচ্ছে ল্যামডা বি হচ্ছে ছোট, উল্টা হবে। তাহলে ল্যামডা বি ছোট ল্যামডা এ এর, কারণ একটা আরেকটার ব্যস্তানুপাতিক। তার মানে এফ বি যেহেতু এফ এর চেয়ে বড় ছিল, তার মানে ল্যামডা বি ল্যামডা এর চেয়ে ছোট হবে, যেটা আমি চিত্র দেখে বুঝতে পারতেছি, ল্যামডা এ ল্যামডা বি এর চেয়ে বড়। ওকে, তো এই যে চিত্র দেখে যেটা বুঝতেছি সেটা আমার কোশ্চেনে এভাবে বলে দিতে হবে অ্যান্সার লেখার সময়, কারণ তোরা পরীক্ষায় চিত্র আঁকবি না। তো এইটুক বলার পর তার মানে আমি এটা বুঝে যাচ্ছি যে এইখানে ল্যামডা এ কে আগে লিখবো না ল্যামডা বি কে আগে লিখবো, সেটা আমি বুঝে গেছি, ডিফারেন্স। তার মানে এখন আমরা লিখবো প্রশ্ন মতে এই ল্যামডা এ মাইনাস ল্যামডা বি, এই যে যেহেতু দেখলাম ল্যামডা এ বড়, ওকে, তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারি, আমরা ল্যামডা সমান সমান জানি ভি বাই এফ, তাহলে এটা হবে ভি, এই মাধ্যমে কিন্তু বেগ একই, ওর জন্য যা বেগ ওর জন্য তাই বেগ, কারণ মাধ্যম একই। তাইলে ভি বাই এফ এ মাইনাস হবে ভি বাই এফ বি ইকুয়ালস টু 0.165। অবশ্য প্রশ্ন মতে লেখার সময় তোরা এই মিটার একক আর লেখা লাগবে না। আচ্ছা, এইখান থেকে আমরা ভি কমন নিয়ে লিখতে পারি এরকম 1/f a মাইনাস 1/f b। আচ্ছা, একবারে বসাই দিই, এফ এ ছিল হচ্ছে 380 আর এফ বি হচ্ছে 400,
এটা হচ্ছে 0.165। তাহলে এখান থেকে আমরা ভি যেটা পাইলাম, আচ্ছা এই ভিটাকে আমরা ভিপি দিয়েও লিখতে পারি, এটা পি মাধ্যমের বেগ তো, ভিপি দিয়েও লিখতে পারি। সুতরাং ভিপি ইকুয়ালস টু, এটা যদি হিসাব করিস আসবে, আমি সরাসরি উত্তরটা লিখে দিচ্ছি, আসবে হচ্ছে 374 মিটার পার সেকেন্ড, 374 মিটার পার সেকেন্ড। এখন এখানে যে ভিপিটা পাইলাম, একটা বলি, যদি তুই কখনো ভুল করে ফেলিস যে তুই ছোটটাকে আগে লিখছিস বড়টাকে পরে লিখছিস, তাতে তোর অ্যান্সার এটাই আসবে, সামনে একটা মাইনাস সাইন আসবে, মানে তুই বুঝে যাবি যে তুই ওখানে ভুল করছিস, আবার ঠিক করে নিবি। ওকে, তার মানে কোনটা বড় ছোট তুই অঙ্ক যদি ভুল করেও অঙ্ক শুরু করিস, তাতে ওইখানে এসে বুঝে যাবি, মাইনাস মান আসবে। ওকে, তখন তুই আবার ঠিক করে নিবি। আচ্ছা, এটা গেল গ নাম্বারের জন্য। গ নাম্বারের জন্য এই মাধ্যমে বেগ বের করতে বলছিল। এবার ঘ নাম্বার কোশ্চেনটা লিখি। ঘ নাম্বারের কোশ্চেনটা হচ্ছে, এখন এই দুই মাধ্যমে চলে আসব। এই দুই মাধ্যমে একই শব্দকে আমরা যদি কাপাই, আচ্ছা আমি লিখে দিচ্ছি যে মাধ্যম দ্বয়ে একই শব্দের, একই শব্দ বলতে উৎস একই, একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার হলে, 0.1 মিটার হলে যদি 80 বার কম্পন হয়, হলে 80 বার কম্পনে শব্দ কিউ মাধ্যমে কত দূর যাবে, শব্দ কিউ মাধ্যমে 124 মিটার যাইতে পারবে কিনা এটা দেখতে বলছে। তার মানে আমরা বের করব কত দূর যাবে, সেটা 124 আসে কিনা সেটা দেখব। 124 মিটার যেতে পারবে কিনা, যেতে পারে কিনা বা পারবে কিনা। এখন যেটা আমরা এই যে ভিপি আর ভিকিউ জেনে গেছি, তো আমি এখন এই যে এই এফটা কেটে দিচ্ছি। মানে ঘ নাম্বারের জন্য কোশ্চেনটা এরকম যে মাধ্যম দ্বয়ে একই শব্দের, তার মানে আমরা দুইটা মাধ্যমে এই সেম শব্দ করব, মানে উৎস একই নিব। ধর এরকম একটা সুস্বলাকা এখানে নিচ্ছি, ওই সেম সুস্বলাকাটা এখানে নিচ্ছি। ও যে শব্দ উৎপন্ন করবে তার একরকম তরঙ্গ দৈর্ঘ্য হবে, ও যে শব্দ উৎপন্ন করবে তার আর এক রকম তরঙ্গ দৈর্ঘ্য হবে, একটা কম হবে আর একটা বেশি হবে। সেটা কোনটা কম বেশি হবে এটা আমরা একটু পরেই দেখে নিচ্ছি। আপাতত আমি, আচ্ছা যদি আমি এখান থেকে ব্যাপারটা একটু জাজ করে দেখাই দিই, দেখে যে ভিপি, এই ভিপি এটা হচ্ছে 374 মিটার পার সেকেন্ড। আমাদের সূত্রটা ছিল ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এফ যদি স্থির হইতো, এফ স্থির হইলে ভি আর ল্যামডা পরস্পর সমানুপাতিক ছিল, তার মানে যার ভি বেশি তার ল্যামডা বড়। তাহলে এখান থেকে আমি চিত্রটা আগেই ঠিক করে নিতে পারি, যদি আমরা এটা কোশ্চেনে অ্যান্সার লেখার সময় যেভাবে বলে দিব, আগের বার যেভাবে বলছিলাম, এবার আগেই ঠিক করে নিতে পারি যার ল্যামডা ভি বেশি হবে তার ল্যামডা বেশি হবে, তার মানে ওর মধ্যে ল্যামডাটা বড় হবে। ওকে, আর এর ভি কম, তাহলে ল্যামডাটা ছোট হবে, এরকম অবস্থা হবে। আচ্ছা, তাইলে এবার একই শব্দ আমরা এই দুই জায়গায় কাঁপাচ্ছি, তো তাতে এই যে ইসের পার্থক্য হয়েছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হয়েছে 0.1 মিটার। তো এইটা থেকে আমরা এই যে আগের বারের মতো 0.1 মিটারের পার্থক্য, আগের বার কি জানতাম না, আগের বার জানতাম না ভি, এবার ভি জানি দুইটার, এফ জানি না, এই যে এটার কম্পাঙ্ক কত এফ সেটা জানি না। এই উৎস, যে উৎসটাকে কাঁপাচ্ছে একই শব্দ যেটা বলে দিছে সেটার এফটা বের করে নিব এবার। তারপরে সেখান থেকে আমরা আমাদের দরকার হচ্ছে, বলছে এই মাধ্যমে শব্দটা যদি 80 বার কাঁপে, তাহলে আমরা যে সূত্র পড়ছিলাম এস ইকুয়ালস টু এন ল্যামডা, একটা সূত্র পড়ে আসছিলাম, এস ইকুয়ালস টু এন ল্যামডা, যে 80 বার, এই এন দিয়ে বুঝাচ্ছি কতবার কাঁপতেছে, আর এই ল্যামডা ছিল তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমার বের করা লাগবে এই শব্দটা কিউ মাধ্যমে
80 বার কেঁপে কত দূরত্ব অতিক্রম করে সেটা দেখবো 124 মিটার হয় কিনা। তাহলে আমি অঙ্কে চলে আসতেছি। তাহলে অঙ্কের সলভে ফার্স্টে এটা বলে দিব যে কার ল্যামডা বড় হবে। তাইলে সলভ ফার্স্টে বলবো যেহেতু ভি ইজ প্রপোর্শনাল টু ল্যামডা যখন উৎস স্থির বা উৎস একই। তাইলে প্রশ্ন মতে যেহেতু এইখানে বলে দেওয়া আছে ভিপি লেস দেন ভিকিউ, মানে আমরা অঙ্ক থেকে গ নাম্বার থেকে পাইছি আর কি। তাহলে সুতরাং অবশ্যই আমাদের ল্যামডা পি লেস দেন ল্যামডা কিউ হবে। তার মানে প্রশ্ন মতে যে পার্থক্যটা বলে দেওয়া আছে সেখানে আমি ল্যামডা কিউ কে আগে লিখবো, ল্যামডা কিউ বড় মাইনাস ল্যামডা পি ইকুয়ালস টু হচ্ছে 0.1 মিটার, 0.1। বা আগের বার লিখছিলাম ভি বাই এফ, এবারও ভি বাই এফ, কিন্তু আগের বার ভি ডিফারেন্ট সরি এফ ডিফারেন্ট ছিল, আর এবার হচ্ছে এফ সেম ভি ডিফারেন্ট। তার মানে এটা হবে ভি কিউ ডিভাইডেড বাই এফ মাইনাস এখানে হবে ভিপি ডিভাইডেড বাই এফ ইকুয়ালস টু 0.1। তো আগের বার ভি কমন নিছিলাম, এবার 1/f কমন নিব আর কি। 1/f যদি কমন নেই তাহলে আসতেছে ভি কিউ কত, ভি কিউ হচ্ছে 400 মাইনাস 374 হচ্ছে ভিপি ইকুয়ালস টু 0.1। তাহলে এখান থেকে যদি আমরা এফটা বের করি, এফটা আসতেছে হচ্ছে এফ আসবে 260 260 হার্টজ। এখানেও একই কথা, তুই যদি ভুল করে ফেলিস এই যে বড়টা ছোটটা আগে লিখে ফেলিস আবার ওইখানে মাইনাস সাইন আসবে। ওকে আচ্ছা, তাহলে এফ যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে আমার লাগবে হচ্ছে এস ইকুয়ালস টু এন ল্যামডা। তার মানে আমি চাচ্ছি এবার এস কিউ, কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব এন ল্যামডা কিউ, এটা চাচ্ছি। তাহলে এটা সমান সমান আবার আমরা জানি এস এন সমান ল্যামডা সমান সমান আবার হচ্ছে ভি বাই এফ। তার মানে হচ্ছে ভি কিউ বাই এফ। তাহলে এখন মান বসাই দিই। এন বলে দিচ্ছে 80 বার কম্পন, আর ভি কিউ তো জানি 400, আর এফ তো বের করলাম 260। তাহলে এখান থেকে এস কিউ কত আসে, আসবে বোধ হয় দেখতো 123.04, এটা আসে নাকি? আশি ইন্টু 400, আচ্ছা দাঁড়া দেখতেছি, ভাগ 260। আচ্ছা হ্যাঁ 123.07 আসছে। ওকে সমস্যা নেই, ওই দশমিকের পরে যা আসে আসুক। 07 এত মিটার, তার মানে 124 মিটার যাইতে পারে নাই। তাইলে আমরা লিখে দিব যে সুতরাং শব্দ 80 বার কম্পনে 124 মিটার যেতে পারবে না। অঙ্ক বুঝছিস? তো তোরা এখন পরের দিন এই চ্যাপ্টারের ম্যাথগুলা দেখবি, বোর্ডের কোশ্চেনগুলা দেখবি। খুব বেশি কঠিন কিছু আসে না, বোর্ডের কোশ্চেনগুলা ঘুরে ফিরে একই টাইপের, প্রতিধ্বনি উৎপন্ন হবে কিনা, বা এই যে তোর ইয়া কি বলে উৎস থেকে কত দূরে থাকা লাগবে প্রতিবন্ধক, অথবা কখনো বলবে যে এই যে ল্যামডা পার্থক্য দেওয়া থাকবে, এরকম কম্পাঙ্কের পার্থক্য দেওয়া থাকবে। আজকে দুইটাই করাইলাম, দুইটার মধ্যে ল্যামডার পার্থক্য দেওয়া ছিল, এরকম কম্পাঙ্কের পার্থক্যও দেওয়া থাকতে পারে। তো এভাবেই অঙ্কগুলো আসে নরমালি। তো তারপরে যদি প্রবলেম পাস তাহলে আমরা নেক্সট দিন দেখবো। তাহলে আজকে এই পর্যন্তই রাখতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকিস, টাটা।